final outcome is restoring the wound. Okay, so restore normal structure and function. Finally outcome হচ্ছে আমাদের normal structure and function টাকে ফিরিয়ে আনা, recover করা. So that is healing is the body response to injury is an attempt to restore normal structure and function. What is wound healing? তাহলে definition this much is enough. And healing forced by regeneration. Regeneration and healing by repair. Two steps are there. One is regeneration. What is regeneration? Regeneration, multiplication. And repair it's immunity response, connective tissue formation, then fibroblast formation, so many things are there. So one by one I'll explain one by one. Okay. Then regeneration. What is regeneration? This is very small topic and interesting topic. If you know immune system, immunity and inflammation, you can write anything. So regeneration is when healing takes place. Actually, what is regeneration? Parenchymal cell multiplication. Parenchymal cell, what is parenchymal cell? Explain me, what is parenchymal cell? What is parenchymal cell? What? Living cell. Parenchymal cell. And parenchymal cell কি হচ্ছে? অর্গানে, যে কোনো অর্গানে, সলিড অর্গান ইয়া হোয়াটএভার অর্গান, যে সেলগুলো থাকছে মানে প্যারেনকাইমাল সেল। প্যারেনকাইমাল সেলগুলো মাল্টিপ্লিকেশন করে আবার যেটা লস হয়েছে সেটা রিকভার করা, রিজেনারেশন। ঠিক আছে? রিপেয়ার। রিজেনারেশন ইজ when healing takes place by proliferation of parenchymal cell. Proliferation, multiplication, proliferation of parenchymal cell. Usually result কি করছে? Complete restoration original form বা original tissue या original organ. তাহলে রিজেনারেশন কমপ্লিট হলো, ক্লিয়ার হচ্ছে রিজেনারেশন। ঘুরিয়ে ফিরিয়ে একই টাইপ, আমাদের মেইন মোটো ইজ অরিজিনাল স্ট্রাকচারে ফিরিয়ে আনা। ঠিক আছে? তাহলে রিজেনারেশন ক্লিয়ার। রিপেয়ার, এগেন রিপেয়ার কি হচ্ছে? রিপেয়ার হচ্ছে কমপ্লিট স্ট্রাকচারে ফিরে আসছে না, আমরা যে কোনোভাবে জোড়া টাপটি দিচ্ছি। যেরকম একটা আমাদের কিছু ছিঁড়ে গেলে বা কিছু স্টিচ করছি, সেটা আমরা রিপেয়ার করছি, একদম এক্স্যাক্ট সিমিলার স্ট্রাকচারে ফিরে আসছে না, একটু একটু ডিফারেন্স থাকছে, বাট কিছুভাবে আমাদের ফাংশনিং হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই ডেফিনেশনগুলো তোমাদের কিন্তু এক্সটার্নালিটি যখন ভাইভাতে জিজ্ঞাসা করবে। ঠিক আছে? এই ছোট ছোট ডেফিনেশন, এগুলো অলমোস্ট মানে সিমিলার টাইপ, কিন্তু একটু একটু ডিফারেন্স আছে। তো এগুলো তোমরা এখন থেকে বইয়ে মার্ক করবে বা খাতায়, যে আমরা মানে কোথায় ডিফারেন্সটা সেটা যেন আমরা বুঝতে পারি। ঠিক আছে? তাহলে ইট ইজ হিলিং আউটকাম কি হচ্ছে? টিস্যু ডু নট রিটার্ন দ্য নর্মাল আর্কিটেকচার অ্যান্ড ফাংশন, মানে হচ্ছে ফাংশন কিন্তু এক্স্যাক্ট ওই ফর্মে ফিরে আসতে পারছে না। ডিফারেন্ট ফর্ম রিপেয়ার। ওকে, সরি হিলিং অ্যান্ড রিপেয়ার টিপিক্যালি রেজাল্ট ফর্ম স্কার ফর্ম করে যাচ্ছে, স্কার হয়ে যাচ্ছে, কোনো সার্জিক্যাল স্কার মার্ক থেকে যেতে পারে। ঠিক আছে? তাহলে সেটা কি হচ্ছে? আমরা রিপেয়ার করেছি, মানে আপনার ডেলিভারি বা আপনার কোনো অ্যাক্সেস হয়েছে, দেন রিপেয়ার, মানে উনটা বেশি বড় আছে, দেন দ্যাট কেস উইল রিপেয়ার বাই থ্রেড। ওকে, সুচার। তাহলে এটা কে এক্সপ্লেন করবে? বল। সেল সাইকেলে কি হচ্ছে? আমরা সেল সাইকেলটাকে চেষ্টা করছি কি ইমিউনি সিস্টেম কি করবে? সেল সাইকেলটা যেটা নর্মাল টাইম ফেজটা বাড়িয়ে দিতে, রিপেয়ার মানে পলিফারেশনটাকে বাড়াবে। তার জন্য আমাদের কি রিকোয়ার? কিছু স্টিমুলাস রিকোয়ার, কিছু ফ্যাক্টরস রিকোয়ার। সেগুলো কিভাবে আসছে? আমাদের রিপেয়ার হোক, হিলিং হোক, হোয়াট এভার কি হচ্ছে? কিছু আমাদের মোটিভেশন দিচ্ছে, যেটা কি করবে? ফ্যাক্টরগুলোকে বাড়িয়ে দেবে নাম্বারে, মানে ও স্টিমুলেট করবে যে এটা আরো ফাংশনিং করো, আরো বেশি এটাকে কাজ করো। এবার এই কয়েকটা সেল ভ্যারিয়েন্ট আছে যেগুলোর উপর ডিপেন্ড করছে হিলিং হোক, রিপেয়ার হোক।
কি সেল থাকে আমরা জানি অলরেডি, তোমরা ফিজিওলজিতেও পড়েছো কি কি থাকে। একটা হচ্ছে বলো লেভেল সেল। লেভেল সেলের ফাংশন কি আর কোথায় থাকে? হোয়াট ইজ লেভেল সেল? যেগুলো রিপেয়ার হতে পারে, যেগুলো proliferation হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে ইজিলি। যেমন স্কোয়ামাস সেল, আমাদের স্কোয়ামাস সেল কন্টিনিউয়াসলি শেডিং হচ্ছে আর স্কোয়ামাস সেল কন্টিনিউয়াসলি ফর্ম করছে স্কোয়ামাস সেল। আর কি সেল হতে পারে? বোন ম্যারো, বোন ম্যারো, ঠিক আছে। কয়েকটা এক্সাম্পল ডেফিনেটলি তোমরা মনে রাখবে, ঠিক আছে। তাহলে কি বোন ম্যারো কন্টিনিউয়াসলি বোন ম্যারো ফাংশনিং হচ্ছে আর বোন ম্যারো আবার ফর্ম করছে, ঠিক আছে। আর স্কোয়ামাস সেল, এই দুটো ইজি এক্সাম্পল অ্যাকচুয়ালি। স্কোয়ামাস সেল কন্টিনিউয়াসলি আমরা মুখ ধুলে স্কোয়ামাস সেল শেডিং হয়ে যাচ্ছে, আবার স্কোয়ামাস সেল ফর্ম করছে, ঠিক আছে। এবার লেভেল সেল যদি লস হয় আমাদের খুব তাড়াতাড়ি হিলিং হয়। আমাদের মুখে কেটে গেলে, ব্রাশ করতে গেলে অনেক সময় ইনজিওর্ড হয় বা কোনো কারণে কেটে গেলে কেটে যায়, তখন আমাদের কি হয় খুব ইজিলি আজ হয়েছে কালকে রিপেয়ার হয়েছে। কেন হচ্ছে? দ্যাট ইজ ডিউ টু লেভেল সেল। এর এটা অ্যাক্টিভিটিসটা একটু বেশি মোর দেন স্টেবল সেল। হোয়াট ইজ স্টেবল সেল? স্টেবল সেল সলিড অর্গানগুলোর মোটামুটি স্টেবিলিটিটা একটু বেশি স্ট্রং। যেমন হচ্ছে লিভার, যে কোনো অর্গানগুলো স্টেবল সেল থাকে। স্টেবল সেলগুলো কি হয় একটু কম রেপ্লিকেশনটা কম হয়, ঠিক আছে। বেশি মানে তাড়াতাড়ি বাড়ে না, কিন্তু হতে পারে রিপেয়ার পসিবল। কিন্তু লিভারে যদি ইনজিওর্ড হয় সেটা কিন্তু অনেক পুরো কমপ্লিট হিলিং হয় না। যে কোনো অর্গানে, সলিড অর্গানে আমাদের কমপ্লিট হিলিং হয় না, কারণ ওর স্টেবিলিটিটা বেশি, স্টেবল সেল ওগুলো, ঠিক আছে। তাহলে কোথায় কোথায় স্টেবল সেল থাকে, কি কাজ? এন্ডোথেলিয়াল সেল, ফাইব্রোব্লাস্ট, এন্ডোথেলিয়াল সেল, ঠিক আছে। তা কি হচ্ছে আমাদের স্টেবল হয়ে যাচ্ছে ওখানে। বা কুইসেন্ট সেল, একই কুইসেন্ট সেল মানে তাই, আর স্টেবল সেল ওই এটার কাছে গেছিলাম তাই না ঠিক আছে, অসুবিধা না, আমি ওখানটা গেলাম। এবার হচ্ছে পার্মানেন্ট সেল। পার্মানেন্ট সেল একদমই ডুপ্লিকেশন পসিবলই নয়, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন পসিবলই নয়। কোনগুলো? ব্রেনে নিউরন, ব্রেন সেল, ঠিক আছে, কার্ডিয়াক সেল, এগুলো হবেই না। তাহলে ইনজিওর্ড হলে কি হবে? ইনজিওর্ড হলে হাইপারট্রফি হবে বা রিপেয়ার হয়ে থেকে যাবে, অন্য টাইপের ফর্ম হয়ে থেকে যাবে। তাহলে কি যে অ্যাজ ইট ইজ আসবে না, ঠিক আছে, অ্যাজ ইট ইজ আসবে না। যেমন সেনাইল চেঞ্জ, ওগুলোতে মেনলি সেনাইল চেঞ্জ দেখা যায়। ইনজিওর্ড হলে তো ডিফারেন্ট, বাট সেনাইল চেঞ্জ, এজ হলে এগুলো চেঞ্জ হয়, সেই চেঞ্জ রিকভার করা মুশকিল হয়। ওই কি হয়, ড্রাগ দিয়ে আমরা কি করি, ওটাকে জাস্ট ফাংশনিং করে রাখি। যে এজ রিলেটেড চেঞ্জগুলো নিউরনেও হয় আর কার্ডিয়াক মাসেলগুলো হতে পারে, হাইপারট্রফি হবে, অ্যাট্রফি হবে, এই চেঞ্জ কোনোরকম ও এটা ওটা করে একটা ফাংশনিং করে রাখবে, বাট পার্মানেন্ট ড্যামেজ হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডেফিনেটলি কি হচ্ছে, রিপেয়ার হচ্ছে, নট হিলিং। এবার টাইপস অফ উন্ড হিলিং এ ফার্স্ট ইন্টেনশন অ্যান্ড সেকেন্ড ইট ইজ নাথিং। ফার্স্ট ইন্টেনশন হচ্ছে যদি আমাদের শার্প উন্ড যেটা খুব ইজিলি রিকভারেবল, সেটা হচ্ছে প্রাইমারি ইন্টেনশন। মানে যদি ক্লিন কাট হয়, ইজি ছোট কাট হয়, বা যেখানে হয়েছে কোনো ইনফেকশন নেই, কিছু নেই, কোনো প্ল্যান করে একদম ঠিকঠাক করে সেরকম হচ্ছে ফার্স্ট ইন্টেনশন বা প্রাইমারি ইন্টেনশন, যেখানে wound with opposite edge। মানে অপোজিট এজ কথাটা, হোয়াট ইজ দ্য মিনিং অফ অপোজিট এজ? মানে আমরা যেখানে ওকে কানেক্ট করতে ইজিলি কানেক্ট করতে পারছি, মানে ইজি হয়ে যাচ্ছে যে হিলিংটা হচ্ছে, হিলিং প্রসেস। অ্যান্ড সেকেন্ডারি হচ্ছে যেখানে wound is bigger সাইজ ইয়া অ্যাক্সেস হয়েছে, যেখানে মানে অলমোস্ট ওই জায়গাটা নেই, লস, ঠিক আছে, লস অফ আর্কিটেকচার, সেটাকে বলছে সেকেন্ডারি ইন্টেনশন। এবার এইটাতে তোমাদের জেনারেলি একটা শর্ট নোট আসতে পারে, যেটা হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি ডিফারেন্স ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইন্টেনশনের ডিফারেন্স। এবার ফার্স্ট ইন্টেনশন ইয়া প্রাইমারি ইন্টেনশন কোন ক্ষেত্রে আমরা বলছি? when we are telling first intention या primary intention, clean or uninfected, ठीक है, clean and uninfected, easily recoverable, and
সার্জিক্যাল ইনসাইট। সার্জিক্যাল ইনসাইট তো ডেফিনেটলি প্ল্যান করেই করা হয় সার্জিক্যাল ইনসাইট, অ্যান্ড without much loss of cell या tissue, without much loss of cell या tissue, and age of wound approximately surgical suture, মানে যদি সার্জিক্যাল সুচার দেওয়া হয় তাহলে ইজিলি হয়ে যায়, আরও তাড়াতাড়ি হিলিংটা হতে সুবিধা হয়। উইথ অ্যান্ড উন্ডস উইথ অপোজিট এজ, মানে খুব সুন্দরভাবে কাট আছে অ্যান্ড অপোজিট এজে মিক্স হচ্ছে। এবার হচ্ছে আমাদের উন্ড হিলিং এর যে স্টেপগুলো, স্টেপস অফ উন্ড হিলিং, স্টেপস অফ উন্ড হিলিং, দিস ইজ ফর প্রাইমারি হিলিং অলসো অ্যান্ড সেকেন্ডারি, দুটোর ক্ষেত্রেই আমরা কি কি স্টেপ পাই। অ্যাগেন ইনফ্ল্যামেটরি ফেজ, আমাদের কি হচ্ছে অ্যাগেন ইনফ্ল্যামেটরি ফেজ, আমরা আবার কোথায় ব্যাক করছি, ওই ইনফ্ল্যামেশন আর ইমিউন সিস্টেম। ইফ ইউ নো ইনফ্ল্যামেশন তাহলে প্যাথোলজি তোমাদের আর কোথাও আটকাবে না, ইমিউন সিস্টেম আর ইনফ্ল্যামেশন। Inflammatory phase and next proliferative phase, inflammatory phase, proliferative phase, maturation and remodeling phase, ঠিক আছে। তাহলে ইনফ্লামেশন ফেজ, ইনফ্লামেশন টপিক পড়া হয়ে গেছে, ক্লাস হয়েছে ইনফ্লামেশন। ইনফ্লামেশনে কি কি থাকে একবার গো থ্রু। ইনফ্লামেশন কি হচ্ছে, ইনফ্লামেশনে কোথাও ইনফ্লামেশন হলো কি হচ্ছে, এই যে তোমাকেও একটু পড়িয়ে নেবো। ইনফ্লামেশনে কি কি হচ্ছে আমাদের, ইনফ্লামেশন যে কোনো জায়গায় ইনফ্লামেটরি রেসপন্স হলে ফার্স্ট কি আসছে, কি হচ্ছে, নিউট্রোফিল আসছে। নিউট্রোফিল, কেন নিউট্রোফিল আসছে, কেন লিম্ফোসাইট আসছে না? না, ইমিডিয়েট হলে কি হচ্ছে, ইমিডিয়েট হলে, লং টার্ম হলে ডেফিনেটলি উইল গেট লিম্ফোসাইট। এটা যখন ইমিডিয়েট আমরা পাচ্ছি, এটা ডিলেড ইমিউনিটি, ডিলেড হলে আমরা কি পাবো, ডিলেড হলে, হ্যাঁ ইনলেট হলে আমরা ইনেট ইমিউনিটি, আমরা হচ্ছে ইমিডিয়েট কি পাচ্ছি, নিউট্রোফিল পাবো, নিউট্রোফিল পাবো। নিউট্রোফিল, হোয়াট ইজ দ্য ফাংশন অফ নিউট্রোফিল, হোয়াট ইজ দ্য ফাংশন অফ, হ্যাঁ আলটিমেট কি করছে নিউট্রোফিলগুলো, কি করছে নিউট্রোফিলগুলো, আমরা সাইটোকাইন্স বার করছি, সাইটোকাইন্স বার করছি, সাইটোকাইন্স, আর তারপরে ম্যাক্রোফাজ ফর্ম করে দিচ্ছি। ম্যাক্রোফাজ ফর্ম করে কি করবে, ও ক্লিন করার চেষ্টা করবে যেই এরিয়াগুলো ক্লট ফর্ম করেছে, ওখানে কি হচ্ছে আমাদের ক্লট ফর্ম করবে। ইমিডিয়েট কেটে গেলে কি হবে, কি হবে আমাদের ক্লট ফর্ম করবে, ক্লট ফর্ম করবে। ক্লটেরও ফাংশন আছে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ ক্লট, পেস্ট তৈরি করছে একটা, ও কি করবে, হ্যাঁ ও যাতে জায়গাটায় পৌঁছাতে পারে, মানে ব্রিজ তৈরি করে দিচ্ছে, ব্রিজ তৈরি করে ওই জায়গাতে ভেসেলগুলোও নষ্ট হয়েছে, তো এবার কিভাবে যাবে, নিউ ভেসেল ফর্ম হবে, তার আগে ও একটা বেস তৈরি করবে, আর পারমিয়েবিলিটিটা, যেই ব্লাড ভেসেল হচ্ছে পারমিয়েবিলিটিটা বাড়িয়ে ওখানে সেলগুলোকে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে নিউট্রোফিলের ফাংশন আমরা কি কি পাচ্ছি, নিউট্রোফিল এখানে অ্যাকচুয়ালি ক্লট ফর্মটা করবে, ক্লট ফর্ম হওয়ার পরে পরেই আমাদের নিউট্রোফিলগুলো ফাংশন স্টার্ট করবে, ফাংশন স্টার্ট করে কি করবে, ও একটা সেলগুলো, যা যা সেল অ্যাক্টিভ সেল সেগুলোকে এনে দেওয়ার চেষ্টা করবে। এবার ওই সেলগুলো থেকে কি কি বেরোবে, কি কি বেরোবে, যা যা ফ্যাক্টরসগুলো বেরোতে শুরু করবে, সাইটোকাইন্স বেরোতে শুরু করবে, ঠিক আছে। হ্যাঁ পিজিএফ, তারপরে হচ্ছে হ্যাঁ বিজিএফ, ওটা বিজিএফ তো ইম্পর্টেন্ট, কারণ বিজিএফ এর ফাংশন এন্ডোথেলিয়াল সেল ফর্ম করে ও ভাস্কুলারিটি বাড়াবে, ভেসেল তৈরি করতেই হবে, ভেসেল না তৈরি করলে ওটা আমাদের রিপেয়ার হবেই না। ভেসেলের ফাংশন কি, আমাদের ওখানে অক্সিজেন পৌঁছানো আর খাবার দেওয়া, ঠিক আছে, ওই জায়গার সার্কুলেশনটাকে বাড়িয়ে দেওয়া। সার্কুলেশন না বাড়ালে, আর সার্কুলেশন লস হয়ে গেলে কিন্তু ওটা কি হবে, নেক্রোসিস হয়ে যাবে, পচে যাবে জায়গাটা। সেই জন্য আমাদের ফার্স্ট কি করছে, ক্লট ফর্ম করছে, ঠিক আছে, ক্লট ফর্ম করে তারপরে আলটিমেট কি আনবে, ম্যাক্রোফাজ আসবে। ম্যাক্রোফাজ কি করবে, যখন দেখবে একটা ঠিকঠাক বেস তৈরি হয়ে গেছে, ঠিক আছে ফাংশনিং, ও এবার যেগুলো লাগবে না, যে জিনিসগুলো ফরেন বডি ফর্মের মতো হয়ে গেছে, সেই ব্লাডগুলো জমা ব্লাড, সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবে, ক্লিয়ার করার চেষ্টা করবে, ক্লিয়ার করে ওই জায়গাটা যাতে ইনফেকশন কোনোভাবে না হতে পারে, ঠিক আছে। কেন, ওল্ড ব্লাড থাকলে কি হয়, মিডিয়া, ব্লাড হচ্ছে চকলেট ব্লাড, এগুলো হচ্ছে গুড মিডিয়া ফর ইনফেকশন, ঠিক আছে। তাহলে ব্লাড যদি থেকে যায়, হ্যাঁ
কি হবে? ইনফেকশন গ্রোথ হবে। তাহলে ইনফেকশন হলে আবার আমাদের হিলিং প্রসেস ডিলে হবে। ঠিক আছে? তাহলে হিলিং প্রসেসের জন্য ক্লিন জায়গা রিকোয়ার। হিলিং ডিলে অনেক কারণে হয়, সেটা এক্সপ্লেন করবো, বাট আমাদের তার জন্য ক্লিন এরিয়া একটা রেডি হচ্ছে, বেস রেডি হচ্ছে। ঠিক আছে? তাহলে ইনফ্লামেশন, তারপরে পলিফারেটিভ ফেজ, ম্যাচুরেশন অ্যান্ড রিমডেলিং। এই তো ব্লিডিং কি করছে, আমাদের ব্লিডিং হচ্ছে, ইমিডিয়েট স্টার্ট হলে ব্লিডিং হবে। তারপরে ইনফ্লামেশনে কি কি আসবে? ফাইব্রোব্লাস্টগুলোকে এনে দিচ্ছে। তারপর ম্যাক্রোফাজ কি করছে? ম্যাক্রোফাজ ক্লিন করা, দেন ফাইব্রোব্লাস্ট, পলিফারেটিভ অ্যান্ড সাবকিউটেনিয়াস ফ্যাটটাও ফাংশন দরকার। সাবকিউটেনিয়াস ফ্যাট অলসো ইম্পর্টেন্ট। কি করে ফাংশন অফ সাবকিউটেনিয়াস ফ্যাট? কি করে? অ্যাঞ্জিওজেনেসিসে হেল্প করবে। ও তো ওখানে কি করছে? ফ্যাটের কাজ কি আমাদের? আমরা যখন স্টারভেশন করি, ফ্যাট কি করে? আমাদের কি করে? মানে স্টোর করে, তো ও তো এনার্জি স্টোর করছে, ও তো এনার্জিটাকে বাড়াবে। ঠিক আছে? এনার্জি দেবে। এবার হচ্ছে রিমডেলিং, পলিফারেশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ এমনি নর্মাল পলিফারেশনের মানে? পলিফারেট করছে, পলিফারেশন নাম্বারে বাড়াচ্ছে। হ্যাঁ, এবার ওখানে দেখ উনটা কত বড় ছিল, স্লোলি ও কি করছে? ছোট হচ্ছে। ঠিক আছে? সিঙ্কেজ হচ্ছে। এবার পলিফারেশন, নর্মাল পলিফারেশনে চলে আসছে। কারণ ওদিকে কি করছে? ওপর থেকে ফাইব্রোব্লাস্ট দিয়ে ঠিক করছে, ভেতর থেকে ও কি করছে? আমাদের সাবকিউটেনিয়াস যে লেয়ারটাকে স্লোলি ওটাকেও নাম্বারে বাড়িয়ে যে জায়গাটা লস হয়েছে সেটাকে রিকভার করছে। ঠিক আছে? এবার ফ্রেশ হিলিং, সব হিলিং এর আমার লেয়ারটা ঠিক হয়ে গেলে এবার রিমডেলিং মানে ফাইনাল টাচে যাতে আমাদের ডার্মিস আর এপিডার্মিস লেয়ারটা ক্লিন হয়েছে। ডার্মিস এপিডার্মিসটা আবার নতুন করে ফর্ম করেছে। ঠিক আছে? এবার হচ্ছে এবার বেসিক ডিফারেন্স বিটুইন প্রাইমারি আর সেকেন্ডারিটা আমি বলছি পরে, এইটুকু একটু আইডিয়া নিয়ে তারপরে আমি এবার সেকেন্ডারিতে ফেরত যাচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখলেই ডেসক্রাইব করা ইজি। ঠিক আছে? তোমাদের যদি শর্ট নোট আছে হোয়াট ইজ প্রাইমারি ইন্টেনশন, তোমরা এইটুকু মনে রাখলে এবার ভেতরে যা ডেসক্রাইব করেই দিতে পারবে। তাহলে প্রাইমারি আর সেকেন্ডারি ডিফারেন্স কি? প্রাইমারি ক্লিন, ওটা নট ক্লিন। ঠিক আছে? আর তারপরে ইনফেকশন বই আছে রবিন ইয়ে থেকে পড়তে যাবে না। এই ইম্পর্টেন্ট টপিকগুলো তোরা কোন বই পড়ছিস? হরমোন করছিস তো? না, এই কিছু জিনিস হরমোনটা মেন পড়, কিন্তু একবার হলেও, কারণ একটু বেশি নলেজ রাখলে কি হবে, সবটা মনে থাকবে না, আমাদেরও মনে থাকে না, কিন্তু বলার সময় বা লেখার সময় ওটা একটু কম হয়ে যাবে। ঠিক আছে? সেই জন্য রবিনসটা একবার হলেও রিডিং, মানে মুখস্থ করতে হবে না, পড়তেও হবে না সেরকম ভাবে, জাস্ট রিড একবার। ঠিক আছে? এবার হচ্ছে ক্লিনলিনেস, তাহলে ক্লিন কাট ওন, আর ওটা হচ্ছে নো ক্লিন। ইনফেকশন, নট ইনফেক্টেড, ওটা হচ্ছে বড় ওন। সেকেন্ডারিটা হচ্ছে ইনফেক্টেড এরিয়া। এবার মার্জিন, সার্জিক্যাল ক্লিন, ওটা হচ্ছে ইরেগুলার। সুচার, ইউজ, নট ইউজ। হিলিং, স্মল গ্র্যানুলেশন টিস্যু, লার্জ গ্র্যানুলেশন টিস্যু। আউটকাম কি হচ্ছে? লিনিয়ার স্কার, ইরেগুলার উন্ড। কমপ্লিকেশন, নট ফ্রিকুয়েন্ট, ওটা হচ্ছে ফ্রিকুয়েন্ট কমপ্লিকেশন। কারণ টোটাই বড় ওটা, লস অফ আর্কিটেকচার, ওটা কমপ্লিকেশন থাকতেই পারে। এবার হচ্ছে হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন। সেকেন্ডারি ইন্টেনশন অলসো নাথিং। সেকেন্ডারি ইন্টেনশন কি হচ্ছে? যেটা প্রাইমারিতে কি হচ্ছে, সেম স্টেপই আমাদের ইনফ্লামেশন। এই তো এদিকে খুব হাসি পাচ্ছে তো, খুব হাসি পাচ্ছে। এদিকে দেখি কি পড়লে কি হতে পারে আমাদের? অ্যাবসেস, ইনফেকশন হতে পারে। ইনফেকশন, হোয়াট ইজ ইনফেকশন? ব্লাড সার্কুলেশন স্টপ হয়ে গেছে, কমপ্লিট স্টপ অফ ব্লাড সার্কুলেশন। ইনফেকশন, এই টার্মিনোলজিগুলো তোমাদের জানতে হবে। ইনফেকশন ডিফারেন্ট। ঠিক আছে? ইনফেকশন হচ্ছে কমপ্লিট স্টপ অফ ব্লাড ভেসেলস। আলসারেশন, এখানেও তাই একই। আলসারেশনে মানে ব্লাড সাপ্লাই নেই,
ক্ষত হয়ে গেছে জায়গাটা, ঠিক আছে? তাহলে আলসারেশন। অ্যাবসেস, হোয়াট ইজ অ্যাবসেস? হোয়াট ইজ অ্যাবসেস? পাস ফর্মেশন, পাস ফর্মেশন। তারপর হচ্ছে দেন সারফেস উন্ড উইথ লার্জ ডিফেক্ট, লার্জ লার্জ এরিয়া হচ্ছে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হলে, ফেটালিটি হলে আমাদের লার্জ উন্ড আমরা পেতেই পারি। এই সেই ক্ষেত্রে ইন দিস কন্ডিশন কি হবে, টিস্যু যেই এরিয়াটা হচ্ছে ওটাও সেম কি হবে, ইনফ্লামেশন হচ্ছে, গ্র্যানুলেশন টিস্যু ফর্ম করছে, সবই হচ্ছে, বাট বিগার সাইজ। সবকিছুর টাইম ফ্রেমটাও একটু বেশি লাগছে আর বিগার হচ্ছে। যে কি করছে, গ্র্যানুলেশন টিস্যু যেটা ফর্ম করছে। হোয়াট ইজ গ্র্যানুলেশন টিস্যু? হোয়াট ইজ গ্র্যানুলেশন টিস্যু? না শুধু ব্লাড ভেসেল না, ফাইব্রোব্লাস্ট থাকছে, তারপরে কি থাকছে, কোলাজেন, ম্যাক্সিমাম কোলাজেন দিয়ে ওটাকে ফিল করতে হচ্ছে, কোলাজেন নেটওয়ার্ক ফর্ম করছে, ঠিক আছে? নেটওয়ার্ক ফর্ম করছে, ইনফ্লামেটরি সেলগুলো অনেক বেশি থাকছে, দিয়ে একটা কি করছে, পিঙ্কিশ কালার। আমাদের কেটে গেলে কি হয়, কেটে গেলে কি হয়, একটা পিঙ্কিশ এরিয়া ফর্ম করে, ঠিক আছে? ওটা এখানে সেকেন্ডারিতে আমাদের ডেফিনেটলি বেশি হবে, টাইমটাও বেশি লাগছে। দিয়ে পিঙ্ক গ্র্যানুলেশন টিস্যুটা একদম কমপ্লিট আমরা বুঝতে পারবো, যেখানে আমাদের ক্লিন কাট উন্ড, ছোট উন্ড, সেই জায়গায় আমরা অতটা নোটিসেবল হয় না, যেখানে উন্ডটা খুব এত সুন্দর করে মানে হিলিংটা নোটিস হয়। বড় উন্ডের ক্ষেত্রে আমরা দেখি ডে বাই ডে চেঞ্জটা বুঝতে পারি, দেখতে পাচ্ছি, ঠিক আছে? কি কি হচ্ছে, অ্যাবান্ডেন্ট গ্র্যানুলেশন টিস্যু। গ্র্যানুলেশন টিস্যুটা আমরা কিভাবে দেখে বুঝতে পারবো যে এটা গ্র্যানুলেশন টিস্যু হচ্ছে? এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ তোমরা যখন পেশেন্টকে ফলো আপ করছো, ওটা কি গ্র্যানুলেশন টিস্যু, কালার ইজ ইম্পর্টেন্ট। গ্র্যানুলেশন টিস্যু না, ওখানে কি হচ্ছে, চেঞ্জটা কি হচ্ছে, না ওটা গ্র্যানুলেশন টিস্যু হচ্ছে না, ওটা লস হচ্ছে, মানে সার্কুলেশন নেই, পচে যাচ্ছে, ওখানটা কি হিলিং হচ্ছে না, হচ্ছে না। এটা ডিফারেন্স বুঝতে হলে আমাদের ওর কনসিস্টেন্সিটা কেমন, সফট, পিঙ্ক, গ্র্যানুলার অ্যাপিয়ারেন্স অফ উন্ড সারফেস, ওই কালার চেঞ্জ তোমাদের দেখতে হবে, পেশেন্টকে ফলো করতে হবে। কারণ ভাববে যে হ্যাঁ ঠিক আছে, আমি তো ঢাকা দিয়ে দিয়েছি, নেও, আমি তো লিকোপ্লাস্ট লাগিয়ে দিয়েছি, ব্যান্ডেজ করে দিয়েছি, হচ্ছে, ঠিক হচ্ছে না, ফলো করতে হবে যে কী কালার আসছে। তুমি আজ এই কালার দেখলে, পিঙ্ক কালার দেখলে, কালকে আরেকটু হয়তো ওটা কী কালার হবে, পিঙ্ক হবে না পেল হবে, কালারটা চেঞ্জ হয়ে আমাদের একটা ওপরে কি ওটা হচ্ছে তোর কি হবে, মানে ডার্ক, ওপরে আমরা কি পাই, কেটে গেলে ব্ল্যাকিশ একটা ফর্ম হয়, ব্ল্যাক ফর্ম হবে। তো সেটা আমাদের নোটিস করতে হবে। এটা মানে এটা কিন্তু মানে ক্যাজুয়াল নেওয়ার মতো জিনিস নয়, এটা ইম্পর্টেন্ট ফর ইউ কিন্তু, ঠিক আছে? কারণ তোমরা কি করবে, ক্লিনিক্সে যাবে, এটা দেখতে হবে, কালার চেঞ্জ বুঝতে হবে মাইক্রোস্কোপিক্যালি। জানি এটা ধর তোমাকে মাইক্রোস্কোপির তলায় দেখছো না, এটার উপর ডিপেন্ড করে তোমাকে কি ওই আর্কিটেকচার ঠিক থাকছে না, পাটা বাদ যাবে না হাতটা বাদ যাবে, এটা ডিপেন্ড করছে। আর হসপিটালে কি হয়, এই জন্যই তো ক্যাজুয়াল হয়ে যায়, সবাই বলেই নষ্ট হয়ে যায়। যদি না হচ্ছে তখন আমাদের কি করতে হবে, ইমিডিয়েট কি করতে হবে, যাতে সার্কুলেশনটা বাড়ে, তার জন্য আমাদের কিছু মেডিসিন দিতে হবে, সাপোর্ট দিতে হবে, ঠিক আছে? দেন মাইক্রোস্কোপিক্যালি আমরা কি পাবো, নিউলি ফর্ম ব্লাড ভেসেল পাবো, ক্যাপিলারিজ পাবো, অ্যান্ড ফাইব্রোব্লাস্ট, কোলাজেন, প্রোটিওগ্লাইকেন, গ্র্যানুলার সাবস্টেন্স, এগুলো সব পাবো। মাইক্রোস্কোপি দেখলে বোঝা যাবে আর্কিটেকচার, যেমন মানে মাকড়সার জালের মতো নতুন নতুন ফর্ম ব্লাড ভেসেল, দেখলো আমরা চিকেন ওয়্যার এরকম টাইপের আমরা নিউলি ফর্ম ব্লাড ভেসেল পাবো। Initially, granulation tissue is soft and spongy and leaky blood vessel. টাচ করলেই ওটা ছিঁড়ে যাওয়ার, আমরা হয় না অনেক সময় কেটে গেলে আমরা তুলে দিলেই বাস আবার ব্লাড চলে আসে, ঠিক আছে? ওটা নিউলি ফর্ম হচ্ছে তখন। এবার হচ্ছে আমাদের কিভাবে টাইম ফ্যাক্টর, টাইম ফ্রেমটা হচ্ছে, টাইম ফ্রেম ইজ ইম্পর্টেন্ট। এই টাইম ফ্রেমে যদি না হয় তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি ইমিউনোডেফিসিয়েন্সি আছে, আমাদেরকে লিখতে হলে কি হচ্ছে, টাইম ইম্পর্টেন্ট কি হচ্ছে, 0 আওয়ার্সে আমাদের ক্লট ফিলিং দ্য ইনসাইড এরিয়া। প্রথমে হচ্ছে আমাদের ক্লট ফিলিং করছে একদম ইমিডিয়েট 0 আওয়ার, দেন 3 to 24 আওয়ার্সে নিউট্রোফিল ফাংশনিং স্টার্ট হচ্ছে, তারপর 48 আওয়ার্সে আমাদের কি হচ্ছে, এপিথেলিয়াল ক্লোজার টেক্স প্লেস, মানে পলিফারেশন অ্যান্ড এপিথেলিয়াল, মানে তোর বেসেল সেল পলিফারেশন চালু হয়ে যাবে। এপিথেলিয়াল ক্লোজার মানে
যেই সেলগুলো আছে সেলগুলো আরো কাছে কাছে আসতে শুরু করবে, ক্লটটা ব্রিজ ফর্ম করছে, ওটা থ্রু দিয়ে ওখানে আসবে। দেন 72 আওয়ার্সে নিউট্রোফিল আরো ম্যাক্রোফাজ রিপ্লেস করবে নিউট্রোফিলগুলো, মানে ম্যাক্রোফাজ না, কোনো ছবি না, আমার ক্লাসে অন্তত প্লিজ মোবাইল ইউজ করবে না। তারপরে হচ্ছে ম্যাক্রোফাজ আসছে। তাহলে আমাদের যদি কিছু না মনে থাকে, আমাদের কি ক্লট ফর্মেশন, ইনফ্লামেশন, তারপরে হচ্ছে বেসেল সেল পলিফারেশন, 72 আওয়ার্সে ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজ কি করবে? ম্যাক্রোফাজ এদিকে ক্লিন করবে আর গ্র্যানুলেশন টিস্যু ফর্ম করতে শুরু করবে। দেন 120 আওয়ার্সে আমাদের কি হচ্ছে, কোলাজেন ফাইবার ফর্ম করবে, মোর কোলাজেন ফাইবার, আর ওকে স্ট্রং হতে চেষ্টা করবে। যেই হিলিং মানে কোলাজেন ফাইবারগুলো দিয়ে আর গ্র্যানুলেশন টিস্যু ফর্ম করে একটা স্ট্রং এরিয়া ফর্ম করতে চেষ্টা করবে, বাইন্ডিংসটা ক্লোজ আরও স্ট্রং হবে। দেন কি করবে, তোর নিওভাস্কুলারাইজেশনও স্টার্ট হয়ে যাবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ নিওভাস্কুলারাইজেশন? নতুন নিউনিং ভেসেল কিভাবে ফর্ম হচ্ছে এবার এখানে? হাউ ইট উইল ফর্ম নিউ ভেসেল? এন্ডোথেলিয়াল হ্যাটিজিয়া ফ্যাক্টর পিজিআর, হ্যাঁ, ফ্যাক্টরগুলো বেরিয়ে আমাদের মানে আরো নাম্বারে এন্ডোথেলিয়াল পলিফারেশন করিয়ে এন্ডোথেলিয়াল সেলগুলোকে বাড়িয়ে একটার সঙ্গে একটা কোলাজেন দিয়ে ও জুড়বে। আর কি দিয়ে জড়বে? গ্লু টাইপ এফেক্ট কোনটা করে? আমার নামটা মনে পড়ছে, মানে একটার সঙ্গে একটা এন্ডোথেলিয়ালকে লাগায়, কি কোনটা দিয়ে পড়ে? বেসমেন্ট মেমব্রেন কি না, আমার মনে পড়ছে না ঠিক। তো কি করবে, কোলাজেন ফাইবার বিগিনস অ্যাপিয়ার্স, তাহলে এন্ডোথেলিয়াল পলিফারেশন একই জিনিসকে ও ঘুরিয়ে ফিরিয়ে করছে, বাট ওদের তো একটা স্টেপ আছে, সবারই একটা ফাংশন আছে। তোমরা এখন এই স্টেজে তোমরা যে কাজটা করছো, পরে কিছুদিন পরে তোমাদের আরেকটু ফাংশনটা অন্যরকম হবে। সবারই ফাংশন করছে সবাই কাজ, বাট ইন্টিগ্রেশনটা একটু অন্য হয়ে সবাই মানে সবাইকে ফাংশন করতে হচ্ছে। একা আমার দ্বারা কিছুই হবে না, তোমরা শুনতে বলে আমি ক্লাসটা করাচ্ছি, ব্যাপারটাই এরকম, ঠিক আছে? দেন 2 weeks proliferation of fibroblasts and continuous collagen accumulation producing a scar. Ultimate কি করছে, will form a scar formation. But scar formationটা যদি এক্সেসিভ, স্কার ফর্মেশনেরও আবার প্রবলেম আছে। যদি এক্সেসিভ সব কিছু হয়ে যায়, তখন সেই স্কার ফর্মেশনটা কি হবে, কিলয়েডে ফর্ম করে দেবে, বা স্কার ফর্মেশনটাও ঠিক হবে না। সেই জন্য কেউ বেশি ফাংশন করলেও প্রবলেম, কেউ কম ফাংশন করলেও প্রবলেম। ইন্টিগ্রেশন শুড বি প্রপার, ঠিক আছে? এই জন্য ইন্টিগ্রেশন প্রপার না হলে স্কারটাও অন্যরকম স্কার হয়ে যাবে, তখন আবার আমাদের কসমেটিক্সের কাছে যেতে হবে, তাই তো? এবার তোমাদের 2 উইকসে কি হচ্ছে, 2 উইকসে আলটিমেট আমাদের কি হবে, টাইপ 3 কোলাজেন ইজ ডিপোজিটেড আর্লি স্কার টিস্যু অ্যান্ড রিপ্লেস বাই অ্যাডাল্ট টাইপ অফ কোলাজেন। মানে কোলাজেন ডিফারেন্ট টাইপ অফ কোলাজেন ফাংশন, এখানে কোলাজেন 2 উইকসে কোলাজেনটা বেশি আসবে, কোলাজেন, ঠিক আছে? কোলাজেন ফাংশন, কোলাজেনের ফাংশন কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ কোলাজেন? কোলাজেন হয় না, এজে সেনাইলে অনেক সময় কোলাজেন, আজকাল কোলাজেন দিয়ে ট্রিটমেন্ট করছে, জানো তো, বোটক্স, কোলাজেন এসব দিচ্ছে। কি করে ও? হ্যাঁ, কি করছে? এজিংটাকে কমাচ্ছে, মানে ওর কি করছে, স্ট্রেংথটাকে বাড়াচ্ছে স্কিনে, হ্যাঁ, ওর স্ট্রেচিং ফ্যাক্টরটাকে বাড়াচ্ছে। হয়তো আজকাল ট্রিটমেন্ট, আজকাল সব ক্লিমাটিক্সে বা সবাই কি করছে, কোলাজেন দিচ্ছে আর বোটক্স, ওর ফাংশনকে, ওর স্ট্রেচেবিলিটিটা বাড়াচ্ছে, ঠিক আছে? তো ও আলটিমেট আমাদের টাইপ 3 কোলাজেন ইজ ডিপোজিটেড আর্লি স্কার টিস্যু, তাহলে কোলাজেনগুলো আমাদের বাড়িয়েও স্ট্রেংথটাকে, স্ট্রেচিংটা দরকার, ইম্পর্টেন্ট। স্ট্রেচিং ইজ ইম্পর্টেন্ট হিয়ার। স্ট্রেচিং না ইম্পর্টেন্ট হলে কি হবে, জুড়ে যাবে, মানে যে কোনোভাবে একটা ও জুড়বে, কিন্তু লুজ থাকবে জিনিসটা, একদম স্মুথ লেয়ারে আসবে না। ওখানে যদি কোলাজেনও বেশি হয়ে যায়, আবার কি হবে, ও এর ওপরে ও জুড়ে জিনিসটাকে স্মুথ আসবে না, ইরেগুলার জুড়বে, ঠিক আছে? দেন 8 উইকসে আলটিমেট আমাদের কি হচ্ছে, স্কার টিস্যু কনসিস্ট অফ গ্র্যানুলেশন টিস্যু হুইচ ইজ ডিভয়েড অফ ইনফ্লামেশন। আলটিমেট আমাদের কি করবে, এবার ইনফ্লামেটরি সেলগুলো চলে যেতে চেষ্টা করবে, ক্লিয়ারিং হবে। এবার আমাদের রিমডেলিং স্টার্ট হবে।
মানে ওর ফাংশন সব কমপ্লিট হয়ে গেছে, ও ঠিক হয়ে গেছে, এবার রিমডেলিং স্টার্ট হবে। এবার হোয়াট ইজ অ্যাঞ্জিওজেনেসিস? হোয়াট ইজ অ্যাঞ্জিওজেনেসিস? Blood vessel. And what is angiogenesis? Formation of new blood vessel. New blood vessel. What is the function of angiogenesis? কি হচ্ছে নিউ ব্লাড ভেসেল? কেন কেন হচ্ছে? মানে ওর আর মানে ফাংশনটাকে ঠিক রাখার জন্য, যাতে সার্কুলেশন পাই, সার্কুলেশনটা দিয়ে কি করছে অ্যাঞ্জিওজেনেসিস? কি করছে? ওই পরে পড়বি, রাখ, ওই বন্ধ কর। অ্যাঞ্জিওজেনেসিস কি করছে? অ্যাঞ্জিওজেনেসিস নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড কি করছে? নাইট্রিক অক্সাইড ওকে দিয়ে হ্যাঁ ডাইলেশন করছে ব্লাড ভেসেলটাকে, দিয়ে ভাস্কুলার এন্ডোথেলিয়াল না, ওর হচ্ছে নাইট্রিক অক্সাইডটা বাড়াচ্ছে, আর ওখানে ডাইলেটেশন হচ্ছে ব্লাড ভেসেলে। ডাইলেটেশন হলে ও ভাস্কুলার এন্ডোথেলিয়াল ফ্যাক্টরটাকে আরো বেশি করে ওখানে লিকেজ করছে, দিচ্ছে, ওখানে সাপ্লাই করছে। এবার ভাস্কুলার এন্ডোথেলিয়াল ফ্যাক্টর যেই বেড়ে যাবে, ও কি করবে? নতুন নতুন ব্লাড ভেসেল ফর্ম করবে। হ্যাঁ, চিকেন মানে ছোট 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 ব্লাড ভেসেল ফর্ম করবে। ওই ব্লাড ভেসেলগুলো কিন্তু রিমডেলিং এর সময় আবার ও নষ্ট, হ্যাঁ, ওকে চলে যেতে হবে, ঠিক আছে? কারণ যদি ওখানে ভাস্কুলারিটি থেকে যায়, সেটাও কিন্তু দ্যাট ইজ অলসো নট কারেক্ট। কি হবে? কি হবে? কিলোয়েডও হতে পারে, বা ওখানে আর আস্তে আস্তে ওই জায়গাটা চেঞ্জ হয়ে হয়ে ক্যান্সারের দিকেও চলে যেতে পারে। কারণ ওখানে ওখানে কি হবে? ভেসেল সাপ্লাই দিলেই ও কি করবে? পলিফারেশন মতো নিজের মতো করে আবার গ্রোথ হতে শুরু করবে। ও একটা আবার মানে ভেস্টিজিয়াস অর্গানের মতো আবার বেড়ে 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 যদি দেখা যায় অনেক বেশি পলিফারেশন। হোয়াট ইজ ক্যান্সার? হোয়াট ইজ ক্যান্সার? হোয়াট ইজ ক্যান্সার? ওখানে সব কিছু বেশি হচ্ছে, যেটা রিকোয়ারমেন্ট নেই, রিকোয়ারমেন্ট নেই, ম্যাল ফাংশনিং স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার ম্যাচুরেশন ফেজ। ম্যাচুরেশন ফেজে কি হচ্ছে? begins 5 to 7 days after injury. Maturation. Yes, maturation. There is conversion of granulation tissue, fiber connective tissue, decrease তোর parallelism of collagen. এটা কিছুই না। ম্যাচুরেশন ফেজে আমাদের কোলাজেন বা যা এসেছে ওটাকে ক্লিন করতে হবে, ওটাকে ম্যাচুরেশন হয়ে গেছে আমাদের। স্লোলি ওটা ক্লিন করতে হবে। আবার পুরোনো যে নর্মাল ছিল, যা যা কম ছিল, যা যা ব্যালেন্স ছিল, সেই জায়গায় আনতে হবে। এটাকেই বলছে ম্যাচুরেশন ফেজ। ম্যাচিওর হয়ে গেছে। ম্যাচুরেশন এপিথেলিয়াল লেয়ার্স কুইকলি ফলোস ফর্মেশন অফ এপিথেলিয়াল সিল, মানে সিল করে দিচ্ছে, আর ওখান থেকে আর দরকার নেই, মানে ওটাই কমপ্লিট। এবার ফাইনালি রিমডেলিং এন্ড স্কারিং। রিমডেলিং এন্ড স্কারিং, ইনফ্লামেশন সাবসাইড হয়ে গেল, ফাইব্রোব্লাস্ট যার এবার নাম্বারে যা যা বেড়েছিল সেগুলো নাম্বারে কমতে হবে। যাই হোক, এন্ডোথেলিয়াল সেল হোক, এপিথেলিয়াল সেল হোক, যে সেলই হোক, সেগুলো এবার নাম্বারে কমতে হবে। ওর ফাংশন কমপ্লিট। দেন মেয়র ডিফারেন্স ফাইব্রোব্লাস্ট লিডিং কন্ট্রাকশন। এবার কি হবে? কন্ট্রাকশন হবে, ঠিক আছে? ও মানে কি করেছিল? এক্সপ্যান্ড করেছিল জায়গাটাকে, এবার কন্ট্রাকশন করে করে জায়গাটাকে ছোট করে যাবে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য ফাংশন অফ কন্ট্রাকশন? কি করবে? ছোট, ওটাকে ছোট জায়গাটাকে কনসাইজ করবে। কনসাইজ করলে কি হবে? ইজি টু হিল, আরো কমিয়ে আনছে ইজি টু হিল। দেন ফার্দার কন্ট্রাকশন অ্যান্ড ক্রস লিঙ্কিং অ্যান্ড প্রোটিওলাইসিস সবই মানে কি করবে? ওর ফাংশন কম হচ্ছে, মানে ব্যাক হচ্ছে, যা যা আমরা তখন বলেছিলাম সেগুলোকে আবার আমরা ব্যাকে নিয়ে আসছি। অ্যান্ড ফাইনালি কি হচ্ছে? কমপ্লিকেশন কিছুই না, দুটো তিনটে কমপ্লিকেশন থাকে। একটা হচ্ছে যদি এক্সেসিভ হয়ে যায়, তাহলে কি হবে? ওই তোর কিলয়েড ফর্ম করবো। হোয়াট ইজ কিলয়েড? কোশ্চেন আসতেই পারে, হোয়াট ইজ কিলয়েড? What is another condition? Keloid is another condition. Connective tissue below the epithelium কি হচ্ছে? নাম্বারিং এ বেড়ে যাচ্ছে। and কি হচ্ছে? কিলয়েড মানে কারো কোন থাকে কিলয়েড, ওটা মানে কিলয়েড যে এক্সেসিভ হয়ে গেলেই যে হচ্ছে এমন নয়, কারো বডির কোন থাকে, কেটে গেলেই কিলয়েড হতে পারে। মানে ওর ইমিউনিটিটা হয়তো এতটাই স্ট্রং, ও নাম্বারে পলিফারেশনটাকে এতই বাড়িয়ে দেয়, কিলয়েড ফর্ম করে। আর কি হচ্ছে? এক্সুবারেন্ট গ্র্যানুলেশন,
গ্র্যানুলেশন টিস্যু যদি বেশি হয়ে যায় জায়গাটা বাল্জিং হয়ে পিঙ্ক কালার হয়ে এরকম থেকে যাবে, ওটা প্রপার হিলিং বা রিমডেলিংটা হয়নি। সবই হয়েছে বাট রিমডেলিং দেখতে সুন্দরটা হয়নি। কাজ হয়ে গেছে, আমার ফাংশনিং হয়ে গেছে, বাট দেখতে সুন্দর জিনিসটা ক্লিনটা হয়। সেটার জন্য কি আসছে আমাদের, কোন কিসে চলে যাবে আমাদের, আবার কসমেটিক সার্জারিতে চলে যাবে। এই জন্যই তো কসমেটিক সার্জারি, কসমেটিক ব্যাপারটা এসেছে কেন, যে ওটা ফাইনালি কিছু কিছু জায়গায় হিলিং সব কিছু প্রসেসটা ঠিক থাকছে না, সেটাকে আবার অন্যভাবে করে দিচ্ছে। এবার কি ফ্যাক্টর হিলিং এর, কিছু কিছু লোকাল ফ্যাক্টর অ্যান্ড সিস্টেমিক ফ্যাক্টর, কিছু কিছু ইম্পর্টেন্ট, যেমন নিউট্রিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভিটামিন সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভিটামিন সি ফাংশন কি, কোলাজেন ফর্ম। তাহলে ভিটামিন সি আলটিমেট আমাদের কি কাজে লাগছে এখানে, ভিটামিন সি মানে যে এটা তো আর ভিটামিন সি দেওয়া হয় না, অন্তত মাল্টিভিটামিন কে দিয়ে দেওয়া। মাল্টিভিটামিনের যে জায়গাটায় ডেফিসিয়েন্সি আছে, আমাদের তো এসে ওরকম করে দেখে টেস্ট করে যে কোনটা এরকম দেখা হয় না, যে মাল্টিভিটামিন কিছু কাজ করেই ফেলবে, ঠিক আছে। তাহলে নিউট্রিশনে ভিটামিন সি ইজ ইম্পর্টেন্ট ফর কোলাজেন সিনথেসিস। প্রোটিন ডেফিসিয়েন্সি যদি থাকে তাহলে ডেফিনেটলি আমাদের ওখানে কিছু আবার ফ্যাক্টরগুলো ডেফিসিয়েন্সি হবে। অ্যান্ড জিঙ্কও দেওয়া হয়, ঠিক আছে। তারপরে সালফেট কন্টেনিং অ্যামিনো অ্যাসিড, হোয়াট ইজ অ্যামিনো অ্যাসিডের ফাংশন কি, অ্যামিনো অ্যাসিড কোন অ্যামিনো অ্যাসিড, আলটিমেট আমাদের অ্যামিনো অ্যাসিড অলসো ইম্পর্টেন্ট। অ্যামিনো অ্যাসিডেরও ফাংশন আছে, কোলাজেন ফর্ম করে। এবার মেটাবলিক ফ্যাক্টর, মেটাবলিক ফ্যাক্টরের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যাদের ডায়াবেটিক থাকে তাদের হিলিং হতে অনেক টাইম লাগে। কেন 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 মেটাবলিক তো ওর ব্লাড ভেসেলে তোর ওই এন্ডোথেলিয়াল ফ্যাক্টরগুলো ও ইয়ে করে, টাইম লাগে, ও মানে বার করতে ডিলে করে, ঠিক আছে। এবার ডিলে করলে কি হবে, নিওভাস্কুলারাইজেশন ফর্ম হবে না। কেন হচ্ছে, হয় না ডায়াবেটিক হলে বলে আপনার ডায়াবেটিক আছে, হাত পা ভাঙলে জিজ্ঞাসা করে টেস্ট করা ডায়াবেটিক, কেন, কারণটা হচ্ছে ওর এন্ডোথেলিয়াল ওই ফ্যাক্টর, ওখানে ভাস্কুলার এন্ডোথেলিয়াল ফ্যাক্টর বার হতে টাইম লাগে, ডিলে করে। তাহলে ওটা ডিলে হলেই আমাদের হিলিং হবে না, ডিলে টাইম লাগবে। তারপরে হাইপারথাইরয়েডিজম হলে, তারপরে গোনাডোট্রপিক হরমোন, যে কোনো হরমোন যদি, পিটিউটারি হরমোন, যে কোনো হরমোনের ফাংশনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সবটাই পুরো মেটাবলিজমে গন্ডগোল হলে হিলিংয়ে টাইম লাগবে। এবার হচ্ছে তোর অ্যাডিকুয়েট অফ ব্লাড সাপ্লাই। এবার যে কোনো হরমোনে বললাম যে ইনফ্লামেশন ডিলে করে ডিফেক্ট থাকে। এবার লোকাল ফ্যাক্টর কি, ডেফিনেটলি কোনো কোনটার মধ্যে যদি এলো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে ধুলো মাটি লেগে ওখানটা যদি ক্লিন না করে ধুলে টুলে দেওয়া হয় না, তাহলে কি হবে, বা ইনফেকশন হবে, তার ডিলে করবে, ও হিলিং প্রসেসটা ডিলে করবে। এবার মেকানিক্যাল ডাইরেক্টলি অ্যাফেক্টেড উন্ড হিলিং, ঠিক আছে, মানে ও বাধা দেবে। ইনফেকশন হয়ে গেলে ডেফিনেটলি ওর ইমিউনো সিস্টেম ও কোন দিকে লড়বে, ও ক্লিন করবে না ও ফাংশন করবে। এবার যে ফরেন বডি থাকলে জুটবে না, কারণ ওর তো ফরেন বডিটা অন্যভাবে কি করবে, ফরেন বডি থাকলে কি ফর্ম করবে, ফরেন বডি গ্যানুলোমা ফর্ম করে যাবে। গ্যানুলোমা ফর্ম হচ্ছে দেখা যাবে, ঠিক আছে, যে একটা কিছু প্রথম দিকে মনে হবে যে না হ্যাঁ কি সুন্দর হচ্ছে, জুড়ছে, কিন্তু ও কমপ্লিট রিমডেলিং ওই স্টেজগুলো করতেই পারবে না, কারণ ও তো ফরেন বডি গ্যানুলোমা হয়ে বসে আছে। হ্যাঁ, তোর নেক্রোটাইজিং, হ্যাঁ তোর ইয়ে করবে, গ্যানুলোমা ফর্ম করে ও কি করবে, ওই জায়গা থেকে ইনফেকশন তৈরি হবে, তো ওই ইনফেকশন তৈরি হয়ে তোর আবার কি ওখান থেকে রস করাবে, ঠিক আছে। হ্যাঁ, তো ওই গ্যানুলোমা ফর্ম করে ও তো না নেক্রোটাইজিং হয়ে যাবে, কারণ লং টার্মে ও তো ঠিক মতো করে ও জুটতে পারছে না, ও তো বার করার চেষ্টা করবে, এখানে অন্যরকম ফাংশন করবে। তোর তুই যেটা বলছিস নন নেক্রোটাইজিং গ্যানুলোমা কোথায় হবে, সেগুলো তোর ফরেন বডি গ্যানুলোমাতে ইয়ে হবে, কিন্তু ফরেন বডি গ্যানুলোমা দু তিন টাইপের, কোথায় কীভাবে ফাংশনিং করবে, ও তো ইমিউনিটি সিস্টেম অন্যভাবে অ্যাকশন করা যায়। ওটা একটা দেখবি, দেখে আমাকে বলবি, আমিও দেখবো একবার। তারপরে হচ্ছে সাইজ অ্যান্ড, তারপরে কোল্ড ইনহিবিটস উন্ড হিট, ওটা কিন্তু ইনহিবিটস করে কোল্ড।
আদার এজ, ডেফিনেটলি এজ, রেডিয়েশন, কোনো ক্যান্সার ট্যান্সার থাকলে ওতে ইমিউনিটি এমনি, তারপরে হচ্ছে ইমিউনো ডেফিসিয়েন্সি, যে কোনো ডিজিজ থাকলে উইল হিলিং করতে টাইম লাগে। ওল্ড এজও, ডেফিনেটলি ওল্ড এজও ইমিউনিটি সিস্টেম কম। হচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, অসুবিধা নেই আশা করি। তাহলে কি হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেম আর ইনফ্লামেশন, এই দুটো খুব ভালো করে হটমোন থেকেও পড়বে, রবিন থেকেও পড়বে। আর আরেকটা চ্যাপ্টার হচ্ছে হেমাটোলজি। হেমাটোলজি কারণ আমাদের দেশে আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া দিয়েই মানে আমরা যে বাইরে পেরিফেরিতে কাজ করি, যে কোনো ল্যাবে বা যে কোনো, আমাদেরকে ওই অ্যানিমিয়া স্লাইড ওই দেখেই চলতে হচ্ছে। ইভেন যে কোনো তোমরা যদি ক্লিনিক্যাল সাবজেক্টেও যাও, তোমাদের কী আসবে ফার্স্টেই অ্যানিমিয়া, টিবি, টিউবারকুলোসিস, এগুলো আমাদের কম। সেই জন্য প্যাথোলজিতে এই জিনিসগুলো জানলে, আর টিভিতে কোশ্চেনও কিন্তু রিলেটেড টু এগুলো আসে। এবারের কোশ্চেন আমি দেখেছি, মানে এবার কোশ্চেন এসেছে সব প্র্যাকটিক্যাল রিলেটেড। টিভি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগে যেরকম থিওরি বেশি কোশ্চেন আসতো না, এখন কিন্তু সব প্র্যাকটিক্যাল রিলেটেড। তোমরা প্র্যাকটিক্যাল খুব করে বেশি করে করো, মানে পেশেন্ট দেখো, আর এই চ্যাপ্টারগুলো ভালো করে করো, তাহলে কিন্তু আর পরে তোমাদেরকে আলাদা করে পড়তে হবে না। So today we will discuss about alpha blocking agents. So before going to the agents, we have to revise the receptors, where it is present. Alpha receptors, inside the synapse. Distribution. Heart, peripheral blood vessels. Okay. Heart কি থাকে? দুটা কোথায় থাকে? Smooth muscles of tracheobronchial tree আর uterus. Anything else? What is the clinical significance of this? তার থেকেও বেশি ইম্পর্টেন্ট, অ্যাড্রিনার্জিক এফেক্টের জন্য বিটা 2 প্রেজেন্ট অলসো স্মুথ মাসলস অফ ভেসেলস, and if it is stimulate beta 2, what happen? Alpha 1 stimulates, there is a vasoconstriction. Beta 2 stimulates in the vessels, there is a vasodilatation. Vasomotor reversal of the, very good. Abhi to pore fele. Beta 2 is sensitive for adrenaline, not for noradrenaline. So alpha 1, now the antagonist, you have seen the prazosin is alpha 1 antagonist, alpha 2 antagonist. Specific alpha 2 antagonist is euhambine. Euhambine is the antagonist of alpha 2. Specific alpha 1 antagonist is tamsulosin. You have to remember this name. Specific, non-specific. Clear? Now clonidine is the agonist of alpha 2. Alpha 2 agonist is clonidine. Clear? And phenylephrine is alpha 1 agonist. So alpha 1 receptor, if there is a activation, there may be vascular bed. In the vascular bed there is peripheral artery and vein. If there is a vasoconstriction in the vein, what happen? Veins. If vasodilatation in the vein, আর্টারিতে যদি ভেসোকনস্ট্রিকশন হয় কি হয়? পেরিফেরাল আর্টারিতে যদি ভেসোকনস্ট্রিকশন হয়, হোয়াট হ্যাপেন? ইস্কিমিয়া হওয়ার, সেটা তো অনেক পরে হবে, সেটা সাস্টেন হলে, যদি কনস্ট্রিকশন হয়, ভেসোকনস্ট্রিকশন, টেম্পোরারি ভেসোকনস্ট্রিকশন হলে আফটার লোড বাড়বে না প্রিলোড বাড়বে? After load is increased. Preload, if vein is dilated or vein is constricted,
determines the change of preload. Clear? So if there is a arteriolar dilatation or arteriolar constriction, there is a effect on afterload. Whereas the preload is determined by the vein. If there is a vasoconstriction of veins, what happens? Vasoconstriction হলে তাহলে কি পেরিফেরাল ভেনে ব্লাড কম থাকবে, তাহলে ব্লাডটা কোথায় যাবে? প্রিলোডে। তাহলে কি হবে? প্রিলোড বাড়বে। যদি ভেন কনস্ট্রিক্ট করে, ব্লাড ভেসেলসটা পুরোটা হার্টে থাকবে, তাহলে কি হবে? there will be increased preload. If there is a constriction of arteriole, if there is a constriction of arterioles, then what happen? Arteriolar constriction, afterload will be increased. Clear? Similarly, if there is a decrease of or dilatation of arterioles, there will be decrease afterload. If there is a dilatation of the veins, peripheral veins, there is a reduction of the dilate হচ্ছে, then there will be venous pooling. Blood will be in the periphery, in the veins. Then there will be less amount will be returned into the preload will be less. If there is a preload, less of this preload, what happen? Preload যদি কমে যায়, কার্ডিয়াক আউটপুটও তাহলে কমে যাবে। ক্লিয়ার? এই পর্যন্ত। নাও ভেসেলস বেড arteriolar will determine the afterload and resistance. Veins will increase the capacitance if there is dilatation. Now the vessels present in the skin and splanchnic vessels, there is a predominantly alpha distribution. What means? It means that if there is a constriction, there will be less supply in the subcutaneous tissue as well as the gut and the kidneys, splanchnic nerve vessels. Then vessels in the skeletal muscles. Now it is important. In the skeletal muscles, there is alpha supply and beta receptor also. So alpha, if there is a stimulation of the alpha receptor, there will be vasoconstriction. If there is a stimulation of the beta 2, then there will be vasodilatation. Then there is a increased blood flow. So even in exercise, there is a increased release of adrenaline, but that adrenaline and norepinephrine released during the exercise, what happen? They are that therapeutic level that can stimulate beta 2 but not beta 1 in the skeletal muscle. So what happen? The blood supply to the skeletal muscle increased due to the beta 2 stimulation. Adrenaline দুটোই তো রিলিজ করে এক্সারসাইজ করলে। beta 2 কে adrenaline. In the low dose, adrenaline only stimulates beta 2. In high dose, in low dose, in medium dose, noradrenaline doesn't have any beta 2 effect. In the low dose, adrenaline stimulates beta 2 more than alpha 1. Alpha 1 causes vasoconstriction, beta 2 causes vasodilatation. Depending upon its distribution, suppose during exercise, the skeletal muscle gets more supply of blood. Why? Because of there is a stimulation of beta 2. Because there is a release of adrenaline during the exercise that can stimulate beta 2 in low dose adrenaline, and that dilates the vessels in the skeletal muscles. So increase supply into the skeletal muscle. But in same situation, there is a release of adrenaline that stimulates the alpha receptor present in splanchnic nerve as mucosa. So there is a vasoconstriction in that situation. Clear? Depending upon the distribution of receptor, the dilatation of vessels and constriction of vessels occur. Vessels in the nasal mucosa is alpha receptor, and stimulation was oxymetazoline, xylometazoline, nasal decongestion, they stimulates alpha 1 receptor present in the nasal mucosa. Clear? So alpha receptor distribution in different blood vessels in different distribution.
Central alpha 2 receptor inhibit the sympathetic tone, reduce blood pressure. Clonidine. Clonidine is an antihypertensive. By stimulating the alpha 2 receptor present into the CNS that inhibit the sympathetic tone and reduce blood pressure. Peripheral alpha 2 receptor, they can cause vasoconstriction. But central one, they inhibit the sympathetic tone and reduce blood pressure. Now, the classification. First one is inhibit of sympathetic stimulation. CNS এ যে alpha 2 আছে সেটাকে যদি স্টিমুলেট করে তাহলে সেই alpha 2 যে সিগন্যালটা পাঠায়, they reduce the sympathetic tone as well as blood pressure. Not the peripheral one. There is central location, there is peripheral location. Peripheral location, vasoconstriction. Less important. More important, what is present in the CNS. They causes the inhibition of sympathetic stimulation. Clear? Now, the classification. One is non-selective, non-equilibrium type. Phenoxybenzamin. Phenoxybenzamin is non-selective and non-equilibrium type. Then, equilibrium type. In equilibrium type, there is non-selective one and there is selective one. Now, in non-selective, ergot alkaloids, then phentolamine, chlorpromazine. These are the non-selective but equilibrium type. Whereas phenoxybenzamin is a non-selective as well as non-equilibrium type. Clear? Non-selective, non-equilibrium type, non-selective, equilibrium type, then selective equilibrium type. This selective one is prazosin, terazosin, doxazosin, alphazosin, tamsulosin. And alpha 2 is ivermectin. Clear? মুখস্থ করার দরকার নেই। নন ইকুইলিব্রিয়াম ফার্স্ট হচ্ছে নন সিলেক্টিভ, সিলেক্টিভ। সিলেক্টিভের মধ্যে কি হবে? আলফা 1 সিলেক্টিভ, আলফা 2 সিলেক্টিভ। আলফা 2 সিলেক্টিভ কে ইভারমেকটিন। আর আলফা 1 সিলেক্টিভ prazosin, terazosin, tamsulosin, all these are selective. Now non-selective. Non-selective may be equilibrium type, non-equilibrium type. In non-equilibrium type is phenoxybenzamin. Equilibrium type, there is ergot alkaloids, phentolamine, chlorpromazine. These are non-selective but equilibrium type. Clear? মনে থাকবে তো এটা alpha 1 blocker কে non-equilibrium, non-selective is phenoxybenzamin. Equilibrium, non-selective. হ্যাঁ সবকটা রিসেপ্টর এতে আরো অন্য রিসেপ্টরও কাজ করে। ঠিক আছে? ergot alkaloids followed by phentolamine, chlorpromazine. Now selective. Selective prazosin, tamsulosin আর ওদিকে ইভারমেকটিন আলফা 2। ঠিক আছে? এটা কিন্তু শুধু আলফা নিয়ে আজকে আলোচনা হয়েছে, পুরো বিটাটা আলাদা আছে। বিটা ব্লকার পুরো আলাদা, শুধু আলফার এইগুলো ড্রাগ। এগুলো মোটামুটি তাহলে আলফা যা ডিস্ট্রিবিউশন, ব্লকার হলে তার রিভার্সেবল হবে। নাও ব্লকেজ অফ ভেসোকনস্ট্রিকশন আলফা 1, ইফ দেয়ার ইজ এ আলফা 1 এর ব্লকেজ হলো তাহলে কি হবে? হোয়াট উইল বি দ্য vasodilatation হবে। vasodilatation হলে কি হবে? There is two pathway vasodilatation মানে arteriolar and venous. If there is a venous dilatation, capacitance vessels বলে, if they dilate, what happen? There will be peripheral pooling, less preload. As there is less preload, what happen? Cardiac output will be less. So there will be fall of BP. Clear? Similarly, যদি আফটার লোড কমে, আর্টারিওলার ডাইলেটেশন, আফটার লোড কমলো তাহলে কি হবে? Similarly, there will be fall of BP. Now, if there is a fall of BP, what will be the next reaction? এটা পেশেন্টের যদি BP পড়ে তাহলে কিভাবে কাউন্টার করে বডি? There is reflex tachycardia. Reflex tachycardia to increase the cardiac output. So there is a fall of BP and that can lead to dizziness, especially when they can standing up, বসে আছে, suddenly standing up, that can cause postural hypotension.
and that can produce dizziness. So alpha blocker can produce postural hypotension, fast dose effect. Especially prazosinের ক্ষেত্রে this effect cause fast dose effect. Next, vasomotor reversal of del. Vasomotor reversal of del মানে কি? এটা এক্সপেরিয়েন্স আপার এন্ড ভেরি গুড। এবার প্রথম হচ্ছে vasomotor reversal of del. This phenomena occur with which? Adrenaline or noradrenaline? বিটা 2 এফেক্ট বেশি না, বিটা 2 এফেক্ট আছে, noradrenaline নেই। Vasomotor reversal of del is a phenomena of which? Adrenaline or noradrenaline? It is for adrenaline. Key effect, if there is a alpha, we give alpha blocker and block alpha 1, now we give adrenaline. So which are the receptors in which this adrenaline acts? Beta 1 and beta 2. দুটো বাকি আছে, দুটোতেই করবে। Beta 2 causes vasodilatation and there is a fall of BP, whereas beta 1 they stimulates beta 1 in cardiac activity, increase cardiac output and counteract that fall of BP. But in case of adrenaline, after blocking all alpha receptor, there is a fall of BP. So the phenomena of reversal of del means there is a fall of BP after giving adrenaline when the substitute, the human being or animal is pre-treated with alpha blocker. সাধারণত if we give adrenaline there is a rise of BP. Clear? If the animal is pre-treated with alpha blocker, there is a fall of BP due to this giving intravenous adrenaline. Clear? Now this also shows that the increased blood pressure is not due to primarily beta 1 but alpha 1. If it is due to primarily beta 1, then there should be a rise of BP. Beta 1 should counteract beta 2 effect and there should be a rise of BP. So it also shows that alpha 1 stimulation or constriction it is the more important to rise of BP in adrenaline rather than the beta 1. ঠিক আছে এই পর্যন্ত? Reflex tachycardia, explanation why there will be a reflex tachycardia. Nasal stuffiness and meiosis. Nasal stuffiness হবে যে কারণে alpha 1 ব্লক হচ্ছে, alpha 1 stimulate হলে vasoconstriction ব্লক হলে there is a vasodilatation in the vessels of the nasal mucosa. There is more leakage of this and increased translucent in the mucous membrane. So there is a nasal stuffiness. Then there is a sodium water retention. Sodium and water retention also be there in case of alpha 1 blocker, alpha blockers. Now tone of the smooth muscles, especially in the trigon, bladder trigon. Alpha 1 constrict করে, তাহলে alpha 1 blocker will helpful for to micturating. So if there is a benign hypertrophy of prostate, there is two components, one is static, one is dynamic. Static means there is a reduction of the volume of the prostate. 5 alpha reductase is used for that, but it takes a long time, 6 months, at least 6 months to reduce the volume of this prostate. But there is a dynamic portion. That dynamic portion is due to the alpha 1 blockage. The smooth muscles present in the bladder trigon around this prostate, they have the alpha 1 receptor specifically. If it is blocked, then there is a less contraction and there will be chance of adequate voiding. There will be less post residual volume of urine. বুঝতে পারলে না? বুঝেছো? Ejaculation will be hampered due to the alpha blocker, because alpha blocker inhibit the alpha receptor present in the organ fast difference.
যখন যখন এখন থেকে যাবে কোন রিসেপ্টার, সেই রিসেপ্টার কোন অর্গানে আছে, সেই জন্য তাহলে ফার্স্ট ডিফারেন্সে আলফা রিসেপ্টার ইনহিবিট হলে ইজাকুলেশনে প্রবলেম হবে। হ্যাঁ, ইজাকুলেশনটা ইজ ডিফারেন্ট, প্রস্টেটিক ইউরেথ্রার ব্যাপারগুলো আলাদা, এটা ফার্স্ট ডিফারেন্সের কাজ হচ্ছে। নাও হোয়ার ইট ইজ ইউজ, নাম্বার 1 is pheochromocytoma. Number 2, if there is a hypertensive emergency. Number 3, in chronic hypertension. But you have to remember, neither beta blocker nor alpha blocker is the drug of choice for hypertension. It is not the first line drug. So first line drugs for hypertension is, what are the drugs used? You are in the clinic, patient comes to you, in the first visit there is a blood pressure of 160 by 100 now, and there is a history of that. Previously he also observed that there is a increased blood pressure. Now you have to handle first aid. কি নাম আছে সোডিয়াম চ্যানেল ব্লকার? First aid. First aid, there are 3 drugs, A, C, D. A for AC inhibitor or ARB, AC inhibitor or ARB, not B. B for beta blocker. We should not give beta blocker as a first line. Then A, C for calcium channel blocker, and D for diuretics. These are the first line drugs. So neither alpha blocker nor beta blocker is the first line drug for the hypertension. First line drugs are কি ACE ARB inhibitor, ACE inhibitor, ARB মানে angiotensin receptor blocker, C for calcium channel blocker, and D for diuretics. These are the first line drug. Now, alpha blocker as well as beta blocker has a very good antihypertensive effect, but it is not the first line drug. You have to remember. So use pheochromocytoma. হ্যাঁ বলো কি অসুবিধা বলো, এটা ACE inhibitor or angiotensin receptor blocker, দুটো কিন্তু আলাদা আলাদা গ্রুপের ড্রাগ, ঠিক আছে? ACD, pheochromocytoma, hypertensive emergency, chronic hypertension, peripheral vascular disease, urinary obstruction or benign hyperplasia of prostate, and erectile dysfunction. So it causes ejaculation deficiency, but it can use in erectile dysfunction. Clear? Alpha 1 ejaculation, they inhibit ejaculation, but it can be helpful in erectile dysfunction. Smooth muscle relaxation করে দেখা সব পড়ানো। Now pheochromocytoma, the patient will present with the palpitation, dizziness, headache, and you after repeated blood pressure measures, it is very high, 180, 100, 110, like that. Now this patient, if you give either alpha, first line of treatment is patient present with the hypertension, palpitation, dizziness. First line of treatment will be patient of a hypertension. The first line drugs are either ACE inhibitor ARB or calcium channel blocker or diuretics. You give this drug, observe for 1 month, BP is not adequately reduced. First, in case of hypertension, we give 1 drug in a highest dose, then add the second drug. Even we can add the third drug in the highest dose. Even with the 3 drugs, the first line 3 drugs, we give, and we are not adequate, there is no adequate control of the blood pressure. Then we suspect. We never suspect it in the first point. But in case of hypertension in early age or young age, we should have a suspect that it may be a pheochromocytoma. So what is pheochromocytoma? Adrenal medulla tumor. But this tumor doesn't cause the
these symptoms are not due to the tumor itself, but release of adrenaline and noradrenaline. They secretes adrenaline and noradrenaline, and this adrenaline and noradrenaline causes its symptoms. Raised BP, headache, tachycardia, all these are due to release of excessive adrenaline and noradrenaline. So, how we can diagnose it? We have to diagnose it either urine or in blood if we detect excess catecholamine or its metabolite. If it urine, we detect the catecholamine metabolites. In blood, we detect high concentration of catecholamine. It is the this is the this is the first diagnostic criteria. Now next one is we have to detect where the tumor locate. For that, CT scan or 131 iodine scan, they locate the tumor. Why it is important to locate? Then not only the location, is it operable or non-operable? If it is non-operable, then we have to give a drug to reduce the hypertension for lifelong. If it is operable, then we have to prepare the patient for the operation. Why it is important, the preparation? Because if there is an excessive amount of the catecholamine, what happens? If there is an excessive amount of catecholamine, it shifts the blood from the vascular to extravascular, systemic to pulmonary. In excessive amount of catecholamine shifted the blood volume from the vascular end to extravascular, systemic to pulmonary. So we have to give a drug to reduce blood pressure and prepare for the operation. Preoperative, intraoperative, postoperative situation. If there is a non-operable, inoperable cases, we give metyrosine. Metyrosine is an enzyme inhibitor. Which enzyme? Tyrosine hydroxylase. Tyrosine hydroxylase is a rate limiting enzyme for synthesis of this catecholamine. Alpha blocker? দিচ্ছি কেন না দিচ্ছি না কেন? আলফা ব্লকারে আসবো, আমি বলছি ইফ ইট ইজ ইনঅপারেবল পেশেন্টটাকে কি আছে, একটা টিউমার আছে, আগে ডায়াগনোসিস করলাম, টিউমারটা কোথায় আছে সেটা ফিওক্রোমোসাইটোমাটা কি, একটা টিউমার হয়েছে, টিউমারটাকে কি করতে হবে? সাধারণত কেটে বাদ দিতে হবে। কোনো সময় কেটে বাদ দেওয়ার মতো স্টেজে থাকে না। যদি না থাকে, আলফা ব্লকার তো দেবই, আলফা ব্লকারের সাথে লাইফ লং মেটাইরোসিন ক্যান বি গিভেন, which is a enzyme inhibitor. Which enzyme inhibitor? That is a rate limiting step for synthesis of catecholamine. Why we are going to the alpha blocker in metyrosine? Because in MCQ you give the following drugs cannot be given in pheochromocytoma. Then alpha blocker, beta blocker, metyrosine, and there is a diuretics. Now which one is right? If you doesn't know, metyrosine can be given in pheochromocytoma in operable case, you cannot choose diuretic as a right answer. Clear? So metyrosine can be given, which is a inhibition of tyrosine hydroxylase, which is a rate limiting enzyme for catecholamine synthesis. Alpha 1 blocker debo, হ্যাঁ? আলফা ব্লকার দেবো তো, ফেনক্সিবেনজামিন আসছি আমি। ক্লিয়ার? এই পর্যন্ত ঠিক আছে? যেটা বলছি সেটা শোনো, যে ইনঅপারেবল কেসে আলফা ব্লকার ফেনক্সিবেনজামিনের সাথে এটা দেবো। বাট নাও why we are giving alpha blocker or specifically phenoxybenzamin as a first, not the beta blocker. We have to give, maybe because beta blocker can causes has an antihypertensive effect, alpha blocker also has an antihypertensive effect.
And as there is an increased catecholamine, these two receptors, if it is blocked, the action is less. But among these beta blocker and alpha blocker, main pathophysiology ki excess of adrenaline and noradrenaline. So if we block alpha blocker as well as beta blocker, then their action or pressure action or increase hypertension will be reduced. But in with alpha blocker and beta blocker, which one we preferred first? This is the explain why. Why we preferred alpha blocker, especially phenoxybenzaimine, over beta blocker. If we give beta blocker first, so all the beta blocker beta 1 and beta 2 are blocked. Now there is a excess catecholamine, and there is a alpha blocker which are alpha receptors which are open. So all this catecholamine goes and stimulates all the alpha 1 receptors peripherally, and that can causes hypertensive emergency. But if we give alpha blocker first, so all peripheral alpha receptor will be blocked. Now, if it is not controlled by alpha blocker, we add beta blocker. This beta blocker now predominantly cardioselective one, so beta 1 is blocked. So in case of pheochromocytoma, the drug of choice is phenoxybenzaimine. Phenoxybenzaimine is a non-selective, non-equilibrium type of alpha blocker. We prefer this first over the beta blocker because unopposed alpha action due to non-selective beta blocker can causes hypertensive emergency. Number 2, after giving this phenoxybenzaimine, there is a shift of fluid. কোথায় কোথায় fluid shift হয়েছিল আগে? এক্সট্রা ব্লাড ফার্স্ট ব্লাডে ছিল, আরেকটা কোথায় ছিল? সিস্টেমিক থেকে পালমোনারি. In presence of alpha blocker, all this shift will be reversed. That means there is a fluid shift from the extracellular to the blood vessels, from the pulmonary to systemic circulation. Why it is important? Because after the operation, the tumor is removed. So there is a sudden cessation of these catecholamines. So if we doesn't give alpha blocker prior to the operation, that can produce shock, hypotension, because sudden loss of all catecholamines and there is a less fluid in the vascular bed, it is more present in the extravascular bed. So to prevent the post-operative shock or hypotension, we give alpha blocker. Not only alpha blocker, we also have to give some fluid resuscitation. Clear? So pheochromocytoma mainly jeta ase drug. What are the drugs used? Number 1, why alpha blocker given prior to the beta blocker? Clear? And what is the role of phenoxybenzaimine? What is the role of phenoxybenzaimine in case of pheochromocytoma? এই কথাগুলো লিখতে হবে যে ডিউ টু non-equilibrium, non-selective. All alpha 1 will be alpha and alpha 2 will be blocked. Number 1. Number 2 will be it is non-selective. That means even with the excess of catecholamine, if it is competitive one, if it is competitive or equilibrium type 1, then excess catecholamine release can also counteract this block. Competitive and non-competitive antagonism ta mone ache. Substrate, if we increase substrate, we can reach the efficacy. But as it is a non-competitive, non-equilibrium, non-selective, so it is more helpful in case of very high condition where there is a presence of high concentration of catecholamines, especially where there is a tumor secretes these catecholamines.
hypertensive emergency, specifically like clonidine withdrawal and Keys reaction in presence of MAO, monoamine oxidase. We preferred alpha blocker, but as a first line drug of even hypertensive emergency, we doesn't prefer alpha blocker. In case of hypertensive emergency, we prefer sodium nitroprusside. Sodium nitroprusside is a drug of choice of hypertensive emergency. But if there is a hypertensive emergency due to clonidine withdrawal or due to the Keys reaction in presence of MAO inhibitor, we prefer alpha blockers. Similarly, in chronic hypertension, alpha 1 blockers are not the first line drug. First line drugs are এটা তো বললাম ACD, ঠিক আছে, neither alpha 1 nor beta 1 beta blockers are the first line drug of hypertension. It is not usually recommended as a monotherapy. Orthostatic hypotension or first dose effect is a very specific side effect for this. Urinary obstruction, benign hyperplasia of prostate, already discussed. More specifically, alpha 1 receptor antagonist present in the trigon, helpful for dynamic part of this benign hyperplasia of prostate. Peripheral vascular disease, nowadays alpha blocker is not preferred. Calcium channel blockers are preferred, but in case of Raynaud's phenomena, where there is a spasm in the arterial smooth muscle, still alpha blocker given, but it is not the drug of choice for the peripheral vascular disease. For erectile dysfunction, phentolamine, they are non-specifically relax the smooth muscles. They used in erectile dysfunction. So among all these, it is in erectile dysfunction also, alpha blockers are not the first line. Sildenafil is the drug of choice. So among all these uses, which one is the use or alpha 1 এর মানে সিঙ্গেল ইউজ বলতে গেলে কোনটা হবে, যেটাতে ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে ইউজ হয় আলফা ব্লকার? কোন ক্লিনিক্যাল সিচুয়েশন? বাহ, কি সিরিয়াল দেখছো না কি দেখছো? ইনকন্টিনেন্স না, বিএইচপি, বিনাইন হাইপারপ্লেসিয়া অফ প্রস্টেট। ইনকন্টিনেন্স না, উল্টোটা, যখন ইউরিন ক্লিয়ার হবে না, বিনাইন হাইপারট্রফিয়া অফ প্রস্টেট, এটা 1 নম্বর। আর 2 নম্বর ফিওক্রোমোসাইটোমা। ইন 2 কেসেস, হ্যাঁ, ইনকন্টিনেন্স মানে ইনভলেন্টারি, তুমি যাওয়ার আগে হয়ে যাবে, সেটাকে ইনকন্টিনেন্স বলে। হ্যাঁ হ্যাঁ, না না, ওটা কাজ করে ইফ দেয়ার ইজ এ ব্লকেজ, ট্রাইগ্রন থেকে ইউরিন বেরোতে পারছে না, তখন সেটাকে রিল্যাক্স করে ইউরিন বেরোতে সাহায্য করবে। হ্যাঁ, আলফা 1 দুটো ট্রাইগনে একরকম রিল্যাক্সেশন হবে, ওপর থেকে কনস্ট্রিকশন হবে। হ্যাঁ, ওপর মানে হচ্ছে ব্লাডারের ওপর থেকে, আর ট্রাইগন থেকে রিল্যাক্সেশন হবে। Phenoxybenzamin, it is a non-selective type of alpha blocker, non-equilibrium, non-selective type. It is non-specific and it shifts blood from the pulmonary to systemic and extracellular to vascular component. Where it is used primarily, phenoxybenzamin, কোন ক্লিনিক্যাল সিচুয়েশনে ইউজ হয়? ফিওক্রোমোসাইটোমা। ফেন্টোলামিন, it blocks alpha 1 and alpha 2. Treatment of pheochromocytoma, it can be given, but there is a severe tachycardia, arrhythmia and myocardial infarction is there as a side effect. Phentolamine. Prazosin, alpha 1 blocker, as a antihypertensive, as a drug for BHP.
there is a first dose effect. What is first dose effect? Postural hypotension after giving the first dose. Terazosin, doxazosin, they are longer duration than the prazosin. Mostly benign hyperplasia of prostate use as well as hypertension. Tamsulosin is different from this prazosin because they are much more selective for the bladder trigon. They have no effect in the hypertension. So primarily these used in benign hyperplasia of prostate. And the side effect, a specific side effect, intraoperative floppy iris syndrome in case of cataract surgery can be happen due to the tamsulosin. Most of these drugs, urapidil is an alpha-1 antagonist and it is used as an antihypertensive. And this haloperidol, ergotamine, these are reversible non-selective alpha blocker. They are also acts as a partial agonist. So in all alpha blocker, the classification, then as a short note, phenoxybenjamin, treatment of pheochromocytoma, treatment of benign hyperplasia of prostate, or drugs used in benign hyperplasia of prostate. How it acts, mechanism of action. Clear? Why we give alpha blocker before beta blocker in case of pheochromocytoma. Habe to egulo? Why we used adrenaline along with local anesthetics? Number 2, increase duration of action of this local anesthesia. Third one is less hemorrhage. ঠিক আছে? কার বিটা 2 এফেক্ট আছে, অ্যাড্রিনালিন না নরঅ্যাড্রিনালিন? নরঅ্যাড্রিনালিন না আইসোপ্রিনালিন? শিওর তো? নেই সেটা। বিটা 2 এফেক্ট নেই। তাহলে why we prefer the middle dose or moderate dose of dopamine in case of cardiogenic shock or septic shock? Why we prefer dopamine? Low dose, moderate dose. বলো তুমি বলো, মোবাইল খেলছো যে, মোবাইলে লেখা আছে। Lowest dose they stimulate dopamine receptor and they vasodilates the splanchnic nerve, so there is an increased supply of blood in the kidney. Now in the moderate dose there is along with dopamine receptor beta 1 receptor stimulate, so there is an increased cardiac output as well as vasodilatation, and it is the perfect combination in case of shock. In case of highest dose, along with this alpha 1 receptor also stimulates. Alpha 1 stimulates, there is a vasoconstriction, so there is a counteractive activity, there is a less amount of blood go into the peripheral vessels, so we have to give either in a low dose or moderate dose. ঠিক আছে? ক্লাসিফিকেশন কে বলবে? ক্লাসিফিকেশন অফ আলফা ব্লকার। প্রথম হচ্ছে নন, হ্যাঁ 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 সিলেক্টিভ আর নন সিলেক্টিভ। আলফা 1 এ প্রাজোসিন, ট্যামসোলিউসিন, এগুলো আলফা 1, আলফা 2 তে ইওহ্যাম্বিন, আর নন স্পেসিফিকে আর্গট অ্যালকালয়েডস, chlorpromazine, all these are non-selective one. Non-selective equilibrium type. ঠিক আছে?